আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা খেয়াল করছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের পতন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মার্কিন সামরিক তৎপরতা বেড়ে গেছে, যৌথ সামরিক মহড়া বেড়ে গেছে এবং অফিসিয়াল আনঅফিসিয়াল মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি বেড়ে গেছে। ইতিমধ্যেই একটি সংবাদ আপনাদের দৃষ্টিতে এসেছে, যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এবং ভারতের একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ দিয়েছে গত পরশুদিন, দিয়ে 10 সেপ্টেম্বর ঢাকা থেকে প্রায় 120 জন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্য চট্টগ্রামের রেডিসন ব্লু ইনে চেক করেন। এই 120 জন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা 10 সেপ্টেম্বর চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে তাদের বাংলাদেশি যাদের সাথে তাদের যৌথ মহড়া, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ মহড়া পরিচালনা করার জন্য তারা 10 সেপ্টেম্বর রেডিসন ব্লুতে ওঠেন। 10 সেপ্টেম্বর মার্কিন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের একটি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছান এবং রেডিসন ব্লুতে চেক ইন করার আগে সেখানে মার্কিন অতিথিদের জন্য 85টি কক্ষ বুক করা ছিল। মার্কিন সৈন্যরা চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি পতেঙ্গায় পরিদর্শন করেছেন এবং রেডিসন ব্লু হোটেলের নিবন্ধনে কোনো মার্কিন সৈন্যের নাম লেখা হয়নি। মার্কিন সৈন্যরা 20 সেপ্টেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে আপনারা খেয়াল করেছেন যে গত 31শে আগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলে একজন মার্কিন সামরিক কর্মকর্তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাহলে বোঝাই যায় যে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি মার্কিন সামরিক তৎপরতা বাংলাদেশে আছে। এটি অফিসিয়াল মহড়া। এই অফিসিয়াল মহড়া সম্পর্কে বাংলাদেশের আইএসপিআরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি আইএসপিআর এর ফেসবুক পেজ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনাদের একটু জানাবার চেষ্টা করছি। বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান দিনব্যাপী যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25 এবং 3, এটি 3 নম্বর মহড়া চলছে। এর আগে 2টি মহড়া হয়েছে। আপনারা জানেন যে 17 পদাতিক ডিভিশন সিলেটে, জালালাবাদ ক্যান্টনমেন্টে এবং ডিভিশন চট্টগ্রাম, রামু, এগুলোতে আরো 2টি মহড়া হয়েছে। এটা হচ্ছে 3 নম্বর সামরিক মহড়া এবং এই সামরিক মহড়া পরিদর্শনের উদ্দেশ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ইনচার্জ দ্য অ্যাফেয়ার ট্রেসিয়ান জ্যাকবসন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক চট্টগ্রাম আগমন করেন। গতকালকে তিনি চট্টগ্রামে গেছেন। বাংলাদেশে যে মার্কিন রাষ্ট্রদূত আছেন তিনি এই যে যৌথ মহড়া হচ্ছে সেটি পরিদর্শন করেন এবং এ সময় তিনি বিভিন্ন SMEE সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ সাইট পরিদর্শন করেন এবং SME কার্যক্রম এবং ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিশেষে তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যগণের সাথে কুশল বিনিময় করেন। উক্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী, ঘাঁটি জহুরুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে উক্ত মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান, একটি MI-17 হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের 2টি C-130J পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট 150 জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের 92 জন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী 18 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত চলমান থাকবে। আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে এটি জানিয়েছে তাদের ফেসবুক পেজে। যদিও তাদের ফেসবুক পেজ নিয়ে একটা কথা আছে যে আইএসপিআর বাংলাদেশের জনগণের সম্পদ,
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বাংলাদেশের সরকারের একটি দপ্তর, সামরিক বাহিনীর, তার ফেসবুক পেজের কমেন্ট অপশনটা বন্ধ করে রাখা হয়েছে। কেন করা হয়েছে তারা বলবেন। আরেকটি আমি শুরুতে যেটি বললাম যে নর্থ ইস্ট নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না। বাংলাদেশ থেকে দেখা না যাওয়ার কারণ হচ্ছে অনেক গোপন কথা বলে দেয় নর্থ ইস্ট নিউজ, যার দরুন এটি দেখা যায় না। যেটি হোক, অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 2025-এর 3 নম্বর সামরিক মহড়া হচ্ছে। এরপরে আরো হয়তো আসবে, 4 আসবে, 5 আসবে, বহু আসবে। অর্থাৎ বাংলাদেশে যে মার্কিন সামরিক উপস্থিতি আছে, অফিসিয়ালি আইএসপিআর এটি স্বীকার করলো বা এটি বিজ্ঞপ্তি দিয়ে, বিশেষ করে ট্রেসি এন্ড জ্যাকবসনের সফরকে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি দিল। এর আগেও বলেছিল সিলেটের জালালাবাদ সেনানিবাসে ট্রেসি এন্ড জ্যাকবসন যৌথ মহড়া পরিদর্শন করতে গিয়েছিলেন, সে ব্যাপারে সরকারি তরফ থেকে বলা হয়েছিল। যেটি হোক না কেন, সামরিক মহড়া চলছে একের পর এক। আমরা বিগত সময়ে এতটা দেখিনি, এখন অনেকটা বেড়ে গেছে এবং গুপ্ত উপস্থিতি আছে, যেটির প্রমাণ হচ্ছে ওয়েস্টিনে মার্কিন সামরিক কর্মকর্তার একটি লাশ পাওয়া যাওয়া। বাংলাদেশে এটি আজকে যদি বলি যে বাংলাদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ বা বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি কিংবা বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটির এই ধরনের কোনো নেই, কেউ যদি বলে এটা একটা মিথ্যে কথা বলা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের খায়েশ আছে, এখানে খায়েশ আছে, কিন্তু এই খায়েশটা কতক্ষণ পূর্ণ হবে বা কতদূর পূর্ণ হবে সে ব্যাপারে কিন্তু এখনো শতভাগ সন্দেহ আছে। অনেকে বলে থাকেন আগ বাড়িয়ে যে বাংলাদেশ ইতিমধ্যে দখল হয়ে গেছে। চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম সিলেট অঞ্চলের সেনাবাহিনীর যে 3টা ডিভিশন আছে, সিলেটের 17, চট্টগ্রামের 24, কক্সবাজারের 10 পদাতিক ডিভিশন, এগুলো এখন মার্কিন সেনাবাহিনী দখল করে ফেলেছে। এখনো হয়নি। তবে মার্কিন সামরিক বাহিনীর এখানে আপনারা জানেন যে বহু বছর ধরে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে, শুধু সেন্ট মার্টিন বললে ভুল হবে, কক্সবাজার এবং চট্টগ্রামের একটা উল্লেখযোগ্য, সিলেটের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ে এখানে কি পরিকল্পনা আছে আপনারা জানেন এবং এগুলোর সত্যতাও আছে। কিন্তু ভূ রাজনৈতিক কারণে সত্যিকার অর্থে এগুলো বাস্তবায়ন হবে না। এখানে মূলত পৃথিবীর এই প্রান্তে চীনের কর্তৃত্ব, চীনের একক কর্তৃত্ব, ওই প্রান্তে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, এ প্রান্তে আছে চীন। চীনের কর্তৃত্ব খর্ব করবার জন্য কিংবা এদিকে ভারত বলুন, রাশিয়া বলুন, যাতে মাথা না চাড়া দিয়ে উঠতে না পারে, এখানে এই জন্য মার্কিন সামরিক বাহিনীর একটা খুব বড় ধরনের উপস্থিতি তারা চায়, দীর্ঘদিন ধরেই চাইছে, কিন্তু এটি সম্ভব হবে না। কারণ চীন এটি কোনোভাবেই করতে দেবে না, ভারতও এটি করতে দেবে না, রাশিয়াও করতে দেবে না। এই যে মাঝখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন আপনারা জানেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হওয়া বন্ধ ছিল। এই টানাপোড়েন, ভারতের উপর বাণিজ্য শুল্ক আরোপ হয়ে এই অঞ্চলের উপকার হয়েছে। উপকারটা কি বলবেন? চীনের সাথে বিশেষ করে ভারতের সম্পর্ক খারাপ ছিল, সম্পর্ক উন্নয়ন হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই গর্ত খুঁড়েছে। চীন ভারত সম্পর্ক উন্নয়ন এবং রাশিয়া ভারত সম্পর্ক, তো এই সম্পর্ক একদম প্রেমিক প্রেমিকার সম্পর্ক যদি বলেন তাও ভুল হবে না। এই সম্পর্ক আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে চীন, অর্থাৎ RIC জোটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই অ্যাক্টিভেট হবার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিছুটা ভয় পাচ্ছে, বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র থাকতে পারবে কিনা, নানান বিষয় আছে, থাকতে পারবে না। আমি অনেক নেতিবাচক কথা আছে, অনেক আশাহত হবার কথা আছে, কিন্তু আশার কথা বলতে চাই, শোনাতে চাই আপনাদেরকে। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এখানে মহড়া করতে আসবে, একের পর এক মহড়া করবে বা আসা যাওয়া করবে, কিন্তু চূড়ান্ত বিচারে স্থায়ীভাবে এখানে আসলে কিছু করতে পারবে না। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন গতকাল রাতের আপডেট, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নের পথে। উন্নয়নটা কেমন? গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সমস্যা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বাণিজ্য বা শুল্ক সমস্যা, সেটি গতকাল দিনব্যাপী আলোচনা হয়েছে। মার্কিন প্রতিনিধি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং আলোচনাটা ইতিবাচক হয়েছে, সমস্যা সমাধানের পথে। বিধায় গতকাল রাতে অবশেষে ডোনাল্ড ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে পেয়েছেন। এর আগে আপনারা জানেন যে চারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন, নরেন্দ্র মোদীর ফোনে নাগাল পাননি, ফোনে কথা বলতে পারেননি। গতকাল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করে তার 75তম জন্মদিন, আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন, এবং এই জন্মদিনের ঠিক আগের রাতে ডোনাল্ড ট্রাম্প ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এবং নরেন্দ্র মোদী ফোন ধরেছেন। নরেন্দ্র মোদী ইদানিং ইতিবাচক আচরণ করছেন, একজন আরেকজনের পোস্ট শেয়ার করছেন, ফোন ধরছেন, অর্থাৎ ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের পথে। কিন্তু উন্নয়নের নিশ্চয়ই শর্ত থাকবে, কারণ এখানে চীনের কর্তৃত্ব খর্ব হতে দেবে না, রাশিয়ার কর্তৃত্ব খর্ব হতে দেবে না, ভারতের কর্তৃত্ব খর্ব হতে দেবে না। শর্তগুলো এমনই হবে যে তোমরা এখানে স্থায়ী কোনো চিন্তা ভাবনা করো না, ফিরে যাও, আসো মহড়া করতে আসো, বাংলাদেশে মহড়া করতে আসো, পারলে ভারতেও আসো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে এখানে স্থায়ী আসন গাড়তে দেওয়া হবে না। আমরা আসলে অনেক ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি, কিন্তু উপরে একজন আছেন, তিনি আমাদের এই ষড়যন্ত্রের জাল থেকে নিশ্চয়ই এই জাল ছিন্ন করে আমাদেরকে বাঁচিয়ে দেবেন। সেই ঘটনাগুলোই ঘটবে আগামী দিনে, আমরা সেটাই প্রত্যাশা করি। সার্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেটি বলে। এখানে যদি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের যে লক্ষণ আমরা দেখছি গতকালকের আপডেট অনুযায়ী, উন্নয়নটা যদি না হতো তাহলে এখানে একটা বড় ধরনের কিছু, এমনকি যুদ্ধ পর্যন্ত ঘটে যেতে পারতো। কিন্তু এখন ভারতের সাথে যদি সম্পর্কের উন্নয়ন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, তাহলে এখানে যুদ্ধের মতো পরিস্থিতি ঘটবে না। এই অঞ্চলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র একা, ভারত ছাড়া, ভারতের শেল্টার ছাড়া এখানে আর কেউ নাই। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনোভাবেই হবে না, রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনোভাবেই হবে না, আছে কে? ভারত। কাজেই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে সম্পর্ক না রেখে উপায় নেই, এবং ভারত যদি শর্ত দেয় যে এইভাবে তোমরা কাজ করো, নইলে আমরা তোমাদের সঙ্গে নেই, এই শর্তে রাজি হওয়া ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উপায় নেই। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে আরো কি আপডেট আসে, আমরা নিশ্চয়ই দেখব এবং আপনাদেরকে আশা নিরাশার বাণী শোনাবো। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে একটা টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে আবার আমাদের এই অঞ্চলে চীন ভারতের সম্পর্ক উন্নয়ন, রাশিয়া চীন আরআইসি জোট ঐক্যে আসা, এমন আবহে ভারত যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের টানাপোড়েনটা ছিল, সেই টানাপোড়েনটার উন্নতির একটা আভাস পাওয়া গেল। বিশেষ করে গতকালকেই সেই আভাসটি পাওয়া গেল যে গতকালকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে গতকাল মঙ্গলবার দিনভর আলাপ করেছেন, এবং আলাপটা নিঃসন্দেহে ফলপ্রসূ হয়েছে, ইতিবাচক হয়েছে, যার দরুন রাতের বেলা, ভারতীয় সময় রাতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আজকে তার 75তম জন্মদিন, এই জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন। জন্মদিনের আগেই মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ভারতীয় সময় মোদীকে ফোন করেন ট্রাম্প। সমাজ মাধ্যমে সে কথা ভাগ করে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান মোদী। জন্মদিনের আগের রাতে শুভেচ্ছা বার্তা পেয়ে তার সমাজ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, 75তম জন্মদিনে শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। তার আরো সংযোজন, আপনার মতো আমিও ভারত আমেরিকার সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি তিনি আরো লেখেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি। মোদি ট্রাম্প সর্বশেষ কবে কথা হয় আপনারা হয়তো ভুলে যেতে বসেছেন। গত 17 জুন সর্বশেষ কথা হয়। 17 জুনের পর এই প্রথম ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে কথা হলো। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, মোদীকে কয়েক সপ্তাহে অন্তত 4 বার ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী ফোন ধরেননি, কথা বলেননি ট্রাম্পের সঙ্গে। আমেরিকা ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোন কিছুটা ইতিবাচক
বলেই মনে করছেন কূটনৈতিক মহল। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ ভারত যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনা নিশ্চয়ই ইতিবাচক কিছু হয়েছে, যার দরুন রাতে সেই বৈঠকের লোকজন যারা প্রতিনিধিত্ব করছেন তারা জানিয়েছেন যে আমরা ইতিবাচক একটা জায়গায় পৌঁছেছি। তাহলে আগামীকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আছে, তাহলে একটি ফোনে শুভেচ্ছা বার্তা দিই, এবং যথারীতি নরেন্দ্র মোদী ফোন ধরেছেন এবং শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, আরো নানান বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। অর্থাৎ আমরা সম্পর্কের যে বরফ, সেই বরফটা ছিল, সেই বরফটা গলতে শুরু করেছে এটি মনে করছি। এবং এই বরফ গলার ফলে আমাদের এই অঞ্চলে যে একটা বিশৃঙ্খলার আভাস ছিল, সেই আভাসটা কমবে বলেই আমরা মনে করছি। বিশেষ করে আমি বাংলাদেশকে এর সাথে ট্যাগ করছি, কারণ বাংলাদেশের সাথে ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গ দিয়ে জড়িত, 4-5 দিয়ে জড়িত। সেই বাংলাদেশ, ভারতের কোলে বাংলাদেশে যদি মার্কিন কোনো তৎপরতা থাকে, আমি আজকে আরেকটি ভিডিওতে বলেছি যে এটি আমাদের এই অঞ্চলের ভারত, চীন, রাশিয়া কেউ সহ্য করবে না। কাজেই বাংলাদেশে যে একটা রাহু গ্রাস পড়েছে, আজকে যদি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকে, ভারত তার নিজের স্বার্থে হোক, এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে হোক, এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার পেছনে ভূমিকা রাখতে চাক না কেন, সেগুলোর জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে হটিয়ে দেবে। ভারতের একটা জিনিস আমার কাছে বারবার মনে হয় যে ভারত যুদ্ধবাজ নয়, ভারত শান্তিপ্রিয় একটি দেশ। ভারত কারো সাথে গায়ে পড়ে ঝগড়া করবে না, কেউ যদি পায়ে পড়ে ঝগড়া করতে আসে তাকে সাইজ করে দেবে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে সাইজ করেছে। ঠিক তেমনি বাংলাদেশকে তো প্রশ্নই আসে না, আর বাংলাদেশকে যদি কোনো সাইজ করতেও আসে, বাংলাদেশের কি বা করার আছে, বাংলাদেশের কি বা শক্তি আছে? পাকিস্তান প্রোটেক্ট করেছে, সামরিক শক্তিতে পাকিস্তানের একটা অবস্থান কিছুটা হলেও আছে, অন্যান্য দিক দিয়ে বাংলাদেশের থেকে বহু পেছনে। কিন্তু বাংলাদেশ কিভাবে প্রোটেক্ট করবে? অত দূর যেতে হবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সুখবর। এই যে আপনারা সাম্প্রতিক সময়ে এখনো চর্চা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, বিমান বাহিনীর অফিসাররা, সৈন্যরা, জওয়ানরা বাংলাদেশে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, বিমান বাহিনী, সামরিক বাহিনীর সাথে যৌথ মহড়া করছে ইত্যাদি। এই মহড়া টহড়াকে নিয়ে কেন্দ্র করে নানা রকম আলাপ আলোচনা চলছে বাংলাদেশে। বাংলাদেশে বোধহয় সামরিক ঘাঁটি নিয়ে চলেই আসলো মার্কিন বাহিনী ইত্যাদি। পারবে না। আমরা আশীর্বাদ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটা ভালো হোক। ভালো হলে বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে ভালো হবে। আমরা এখন পর্যন্ত ইতিবাচক ধারা দেখছি, আশা করব যে এই সম্পর্কটা খুব শীঘ্রই একদম পরিষ্কার হবে। শীঘ্রই বিজনেস ডিলটা, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিজনেস ডিলটা হয়ে যাবে, একটা কন্ট্রাক্ট হয়ে যাবে। হওয়ার পরে আমরা আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে দেখব। মার্কিন কর্তৃত্ব এখান থেকে খর্ব হয়ে চলে যেতে দেখব, সোজা কথা। সেই অপেক্ষায় আমরা রইলাম। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।